লাখ টাকা থেকে 85 লাখ টাকা আপনি ঋণ। মানে আমরা মরতে চাইছিলাম ফুল ফ্যামিলি। ও তো পুরো পাগলের মতো মেন্টালি পাগল হয়ে গেছিল, একদম ইন টোটালি মেন্টালি সে পাগল। এইটা তো আপনি আমার মাইরা দিলেন এই কথাটা বইলা। সে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স এবং এই অবস্থা তার টাকা দিলে। ব্যবসায় সবচেয়ে বেশি সোয়াব, সবচেয়ে বেশি রহমত বরকত আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু ব্যবসা করতে গিয়ে যে কত রকমের ঝামেলার মধ্যে পড়তে হয় আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের, সেটা নিয়ে আজকের এই গল্পটা, এবং অনেক বেশি শিক্ষণীয় একটা গল্প। যারা নতুন করে শুরু করছেন, ছোট করে শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য এই গল্পটা খুব জরুরি। সাপোর্ট করবেন আমাদেরকে, সাবস্ক্রাইব করবেন, দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, এবং সঠিক বিচার যেন হয় সে ব্যাপারে দোয়া করবেন, পদক্ষেপ নেবেন আপনার কাছ থেকে যতটুকু সম্ভব। আপনার তো হাজব্যান্ড ওয়াইফ? জি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান। আপনি? আমার নাম ফারজানা ইয়াসমিন। ফারজানা ইয়াসমিন। মনির ভাই, কি হয়েছে বলেন ওকে? ব্যবসাটা বললেন যে অনেক ভেজাল হয়েছে, অনেক কিছু। ব্যবসাটা বলতে আমরা ওই যখন একটা মোটামুটি স্টাডি পড়াশোনা চলাকালীন সময় সে একটা ছোটোখাটো পড়াশোনা পাশাপাশি স্কুলে মাস্টারি করতো। তো হঠাৎ করে একদিন আমি ঢাকাতে পড়াশোনা করতাম। তো ঢাকাতে আসার পরে একদিন ঘুরতে ঘুরতে ইসলামপুরে গেলাম। ইসলামপুর থেকে আমরা ছোটোখাটো কিছু নিজে ইউজ করার জন্য কিছু প্রোডাক্ট নিয়ে গেছি। তো যেখানে আমরা থাকতাম ওইখানে আমাদের আত্মীয় স্বজন অনেকে দেখার পর ওরা বলতেছে, না জিনিসগুলো তো সুন্দর, তোমরা আবার আনতে পারবা, দিয়ে দিছি। তো আমরা দেখলাম যে না, এখানে আসলে একটা ভালো একটা পসিবিলিটি আছে। তো আমরা সামান্য পরিশোধে 15-20 হাজার টাকার মতো প্রোডাক্ট নিয়ে ওইটা বিজনেসটা শুরু করি। তা আলহামদুলিল্লাহ প্রোডাক্ট শুরু করার পরে আমাদের বিজনেসটা ভালোই চলছে, এবং ওইখানে লোকাল যারা ছিল, লোকালের পাশাপাশি কিছু লোক ছিল আচ্ছা যারা বিভিন্ন জায়গা থেকে এখানে এসে থাকতো আর কি। এটা একটা মিনি শহরের মতো, কুমিল্লা ময়নামতি সাহেবের বাজার নামে পরিচিত জায়গাটা। তো ওইভাবে তার বিজনেসটা শুরু আর কি। তো এখানে মোটামুটি ওইখানকার যেখানে আমরা থাকতাম ওইখানে এলাকার অনেকের সাথে তার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং শুরু হয়ে গেছিলো। এর ভিতরে বিজনেস চলতে 2020-এ যখন করোনা আসছে, করোনার ভিতরে তো মনে করেন আমরা বাইরে এখান থেকে ঢাকাতেও মার্কেট টোটালি সব কিছু বন্ধ। তখন আমরা বিজনেসটাকে অনলাইনে নিয়ে আসছি। অনলাইনে নিয়ে আসার পরে যে অনলাইনে যে আমাদের যে প্ল্যাটফর্ম যেটা ওমেন্স অ্যান্ড ই কমার্স, নিশার হ্যাঁ, ওমেন্স অ্যান্ড ই কমার্সে তার ওই যে ওইখানে সে উদ্যোক্তা হিসেবে একটা পেজ ওপেন করছে, ইকরা ফ্যাশন নামে পেজ ওপেন করে সে ওইখানে ব্যবসা মোটামুটি অফলাইনের পাশাপাশি অনলাইনেও শুরু করছে। তো শুরু করার পরে আমার ওইখানকার কিছু ক্লায়েন্ট ছিল যারা হচ্ছে আপনার রিসেলার, আমাদের থেকে নেওয়ার পর ওরা আবার সেল করতো। তো মোটামুটি দেখা গেছে একজনে 10-15-20 হাজার টাকার প্রোডাক্ট নিয়ে যেত, নেওয়ার পরে বিক্রি করে হয়তো টাকাগুলো দিত আর কি। এর ভিতরে এক মহিলা, তার সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। তাই একদিন হঠাৎ করে এটা কিন্তু আমি ঘটনা এখন ঘটার পরে জানছি যে তার সাথে যে ধরনের একটা লেনদেন হয়েছে। তখন আপনি জানতেন না? আমি তখন জানতাম না যে সেইভাবে তার থেকে টাকা নিচ্ছে। আপনার ওয়াইফ, আপনি টাকা নিছেন অ্যাডভান্স তার কাছ থেকে? হ্যাঁ, আমার ওয়াইফ নিচ্ছে আর কি। ওকে। সে ওয়াইফ নিয়েছে বলতে উনি উইলিংলি এসে দিয়ে গেছে। উনি নিজে থেকেই, উনি তো যা কখনো চাই নাই। ওনার হাজব্যান্ড একজন আইনের কর্মকর্তা, তা উনি ওইভাবে বিজনেস করতে পারতো না। বাসার বাইরে ওনার টোটালি বাসাটাও ফুল সিসি ক্যামেরা। উনি যে বাসায় বাসাতেই থাকে, ওনার হাজব্যান্ড পুরো বাসায় মনে করেন বাইরে ভিতরে সব সিসি ক্যামেরা করে রাখছে। তা উনি বাইরের থেকে প্রোডাক্ট নিতে পারতো না। তা এখন যেহেতু নিতে পারতো না, চিন্তা ভাবনা করলাম যে ওর মাধ্যমে যদি আমি ইনভেস্টটা করি, ঠিক আছে, সে প্রোডাক্ট নিয়ে আসলো, আমি আমার চাহিদা মতো নিয়ে আসলাম, তার থেকে সেল করলাম, আবার যখন সেল হয়ে যাবে তখন আবার পুনরায় নিয়ে আসবো। এইভাবে বিজনেসটা যেহেতু টাকা আমার কাছে আসছে রুলিং থাক। এর ভিতরে টাকাটা যখন সে ইনভেস্ট করে ফেলছে, ইনভেস্ট করার কিছুদিন পরে সে হঠাৎ করে বলতেছে যে আপু আমার টাকাটা রিটার্ন দিতে হবে। কতদিন পরে? 1 সপ্তাহ। হ্যাঁ, তো এখন আপনার মনে করেন যে 2 লক্ষ টাকার মাল আমি তো 1 সপ্তাহ তো সেল করতে পারবো না। একটা মনে করেন আমরা মার্কেটেই যারা আছে, মার্কেটে যারা বিজনেস করে বড় বড় মার্কেটে, এরা কিন্তু এখন যে বিজনেসের যে অবস্থা করতে পারে না, সেক্ষেত্রে বাসার ভিতরে থেকে 2 লাখ টাকার মাল একসাথে সেল করা সম্ভব না। তারপর উনি বলছে যে ঠিক আছে আপু, আমি দেখি আপনাকে কতটুকু দেওয়া যায়, যতটুকু দিতে পারি আমি আস্তে আস্তে দিব, আমি তো প্রোডাক্ট সেল না করে তো আমি আপনাকে টাকা দিতে পারবো না। দেন হঠাৎ করে সে বলতেছে আপু দেখেন, আমি টাকাগুলো তো আমার নিজের পকেটের থেকে দেই নাই, আমি আরেকজন থেকে নিয়ে আসছি, আইনা দিছি, এক বিকাশ দোকানদার থেকে আমি টাকাগুলো আপনাকে এনে দিছি। তা আমি তো আপনাকে বলি নাই যে আমার টাকা লাগবে, মাল আনবো, আপনি বিকাশের দোকানদার থেকে আমাকে টাকা নিয়ে আসেন, টাকা দেন। এখন সে বলতেছে আপনি যদি আমাকে টাকাগুলো যদি আজকের ভিতরে দিতে পারেন তাইলে দেন, আর যদি না দিতে পারেন তাইলে কিন্তু আমাকে এখানে
বিকাশে যারা টাকা লেনদেন করে প্রতিদিন 1 লাখ টাকা লেনদেন করলে তার 1500-2000 টাকার মতো তার কিন্তু একটা প্রফিট হয়, তাহলে কিন্তু আপনাকে কিন্তু প্রফিটটা দিতে হবে। উনি বলতেছে মানে এটা হচ্ছে আমি যেটা বুঝতে পারলাম আর কি পরবর্তীতে, এটা হচ্ছে একটা ট্র্যাপে ফেলানো। কারণ সে দেখছে যে আমরা ওইখানকার স্থানীয় না, ওখানে আমরা ভাড়াটিয়া। তা আমরা তো মনে করেন যে আমরা তো ওইখান থেকে মনে করেন তো তার এই টাকা না দিয়ে আসার মতো আমার কোনো সুযোগও নাই, টাকা টুটে টুমোরো তাকে দিতে হবে, সেই চিন্তাটা করে এখানে কিন্তু একটা ট্র্যাপ তৈরি করছে। তো এখন সে যখন পরবর্তীতে বলল যে প্রফিট দিতে হবে, তখন সেও প্রাথমিক পর্যায়ে কিছু চিন্তা ভাবনা না করেই দেওয়া শুরু করছে। এই যে ভুল, প্রথম স্টেপের প্রথম ভুল এটা। মানে লাখে প্রথম পর্যায়ে মানে লাখে কত করে নিয়েছিল প্রথমে হচ্ছে লাখে 2000, লাখে 2000, তাহলে 2 লাখে প্রতিদিন 4000, 2 লাখে প্রতিদিন 4000 টাকা করে নিয়ে গেছে সে। এটা তো সুদি কারবার, এটা সুদ না আসলে। আমরা তো মনে করেন বিভিন্ন জায়গায় বিজনেসে পারপাসে মনে করেন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি। এখন যারা ব্যবসায়ী মার্কেটে যারা সুদে টাকা দেয়, ওরা মনে করেন লাখে 1000 টাকা করে দেয় মাসে। আর এখানে পার ডে 2000, পার ডে লাখে 2000। তাহলে আপনার দেখা গেছে আপনার 2 লাখে 1,20,000 টাকা নিয়ে গেছে। 2 মাস রোলিং করলে কিন্তু তার 2 লাখ টাকা ক্লিয়ার। ও মাই লর্ড, তারপর 2 লাখ টাকা ক্লিয়ার। এখন সে প্রাথমিক পর্যায়ে কিছু টাকা পয়সা দিয়েছিল। এখন আমার তো মনে করেন আমিও ছোটোখাটো একটা জব করি। আমার কোম্পানিরও এখন অবস্থা ভালো না। আমি ওই যে গাজী গ্রুপে আছি আর কি, গাজী পাম্পে। 5 আগস্টের পুরাই দিল। এখন আমাদের মনে করেন গাজী ট্যাঙ্কস, গাজী টায়ার তো মোটামুটি ফ্যাক্টরি একবারে এই এতগুলো মানুষ তাহলে কই আসে কাজ করে খাচ্ছে? এখন গাজী ট্যাঙ্কসে যেগুলা ছিল এটা তো আমাদের প্রোডাকশন বেস। তো ওইখানে যারা আমাদের প্রথম মাসে যে আগস্ট মাস, আমরা আগস্ট মাসে স্যালারি দিয়েছে। আর আমাদের ওই যে শ্যামপুরে আলাদা আরেকটা ট্যাঙ্কসের ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে আমাদের ট্যাঙ্কসের আপনার প্রোডাকশনটা চলতেছে আর কি। কত মানুষ বেকার হইল না? অনেক মানুষ, অনেক প্রায় 2-3 হাজারের মতো। এতগুলো পরিবার বেকার হয়ে আমাদের টায়ারটা আমরা ঘুরে দাঁড়ানোর একটা চিন্তা ছিল। কারণ টায়ারের যে আমাদের যে টায়ারের ফ্যাক্টরিটা ছিল ওইখানে আমাদের 2টা ইউনিট ছিল। একবার মেইন রোডের পাশে যেটা ওটা ছিল আপনার বড় গাড়ির ওই বাস ট্রাক এগুলার টায়ার টিউব তৈরি করতো। আর পেছনে একটা ছিল 6 তলায় ভবন, ওইটাতে আপনার ওই যে রিক্সা, ভ্যান, সাইকেল এগুলার করতো আর কি। তো ওই সেপ্টেম্বরে আপনার ওই যে দ্বিতীয়বার যখন একটা হামলা হইলো, আগুন ধরে যে ওই যে 70-74 জনের মতো মারা গেল, যেটা ফায়ার সার্ভিসে যেটা বললো লুটপাট করতে যায় তারা নিজেরা এগুলো। এখন তো ওইখানে আর প্রোডাকশন করা সম্ভব হচ্ছে না আর কি। তখন ওইটা মোটামুটি হয়ে গেছে। ওইখানে মারা গেছিল তো, মানে অ্যাকর্ডিং টু আপনি তো জানেন বা ছিলেন আপনি তো? না, আমরা তো ওইখানে ছিলাম না, আমরা পরবর্তীতে জানতে পারছি আর কি কিছু। এবং এই 70 জন মারা গেল হচ্ছে লুটপাট করতে গিয়ে। কি অদ্ভুত জাতি আমরা। উফ, এনিওয়ে ওখানে আমাদের কোম্পানির কেউ ছিল না, এগুলো সবই যারা লুটারা ছিল তারাই। খুব ভালো হয়েছে, আল্লাহ তাদের সঠিক বিচার করছে। তো আমি পাম্পে আছি। তো আমাদের পাম্প তো হচ্ছে ট্রেডিং কোম্পানি, আমরা দেশের বাইরে থেকে পাম্প নিয়ে আসি। ইতালি আমাদের প্যান্টেক্স পাম্প হচ্ছে ডিস্ট্রিবিউটর আছে, চায়না থেকে নিয়ে আসি গাজী পাম্প, গাজী নামে সিএনপি পাম্প আছে একটা। তো এখনও কোম্পানির যেহেতু মনে করেন একটা ক্রান্তিলগ্ন চলতেছে, তো এখানে মনে করেন বিভিন্ন ধরনের একটু আছে। গত ঈদের আগেও আমাদের প্রায় আমি যে কোনো অন্যায় ভাঙচুর আগুনের বিপক্ষে। যেখানে রুজির ব্যবস্থা হচ্ছে, 2টা মানুষ কাজ করে খাইতেছে, সেটা আমার মনে হয় আমানত। সে যে দলেরই হোক সেটা আমানত। এই যে 2000 পরিবার আজকে বসে গেল, কে দেখবে? তো ওই আপুর সাথে চলাটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ আমার লাইফটা সাজানো গুছানো ছিল, অনেক সুন্দর, মানে অনেক কষ্ট করে আমাদের রিলেশনের বিয়ে, প্রেমের বিয়ে আমাদের। তো যেহেতু প্রেমের বিয়ে, তো এটা তো বুঝতেই পারতেছেন আমাদের স্ট্রাগলটা অনেক কঠিন, অনেক যুদ্ধ থেকেই আমাদের লাইফটা শুরু হয়েছে। আমার 3টা মেয়ে, মানে 3টা মেয়ে ছবি দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে মানে আমার এরকম 3টা মেয়েকে কিভাবে বলে যে ওদেরকে কিডন্যাপ করবে, ওদেরকে মেরে ফেলবে আমি টাকা না দিলে। তো যাই হোক, এখন তো ওই ওনার সাথে উনি কী করতো, যখন ওই টাকা অ্যামাউন্ট আমি যখন প্রফিট ধরেন 2 লাখে যদি 4000 আসতো, তাহলে তো দেখা গেছে 1 সপ্তাহে কিন্তু অনেক টাকা হিসাব করে। তো 1 সপ্তাহে যদি আমি টাকা দিতে পারি, পরের সপ্তাহে আমি কোত্থেকে টাকা দিব? আমার কাছে তো টাকা থাকে না। আমার হাজব্যান্ড যেহেতু স্যালারি পায়, ওইটা তো ওই মাসে প্রথমে আমাকে দিয়ে দেয়। আমার বাসা ভাড়া, বাচ্চাদের স্কুল খরচ, এভরিথিং খরচ সহ ওইটা আমার চলে যায়। আমি নিজে আরও আমার সংসার চালানোর পিছনে আমাকে খরচ করতে হয়। তাহলে ওইখানে ওনাকে আমি 1 সপ্তাহ যদি টাকা দিই, পরের সপ্তাহে যদি না দিতে পারি, উনি কি করে ওই আরেকজন থেকে, আরেক বিকাশ দোকানদার থেকে উনি টাকা নিয়ে আসে। আয়সা ওই কি করে ওইখান থেকে উনি 1 মাসের 15 দিনের প্রফিট রেখে দেয়। মেন টাকা যে আমি তো টাকা নিয়ে আসছি, তাহলে আমি কি করি, ওনার মেন টাকাটা দিয়ে দেই, তাহলে ওনার প্রফিটের
লভ্যাংশটা কমে যাবে, আমি মেন টাকা। উনি এটা না করে শুধু উনি প্রফিট কেটে রেখে দিবে, কেটে রাখার পর হয়তো 5-10 হাজার টাকা যদি থাকে ওইটা আমার হাতে দিত, ওইটা আমাকে দিত। ওই রকম করতে 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 অ্যামাউন্ট, হিউজ পরিমাণ অ্যামাউন্ট উনি তৈরি করে ফেলছে। তো এখন উনি এরকম রাফ ব্যবহার, আমি দেখাবো আপনাদের আমার মোবাইলে আছে, উনি যে ভয়েসগুলা দিত, উনি যে রাফ ব্যবহার করতো, আমি সবসময় কারোর কথা গালাগালি বা এসব আমি এগুলা নিতে পারি না। তো আমি যেখান থেকে পারছি, যেভাবে পারছি, ওনাকে হিউজ পরিমাণ টাকা, হিউজ পরিমাণ প্রফিট টাকা অ্যামাউন্ট আমি দিছি। আমি ব্যাংকে প্রচুর। কত টাকা ওনার কাছ থেকে নিছেন আপনি? ওনার কাছ থেকে আপনি এদিকে বসেন, আপনি ক্যামেরার দিক তাকায় কথা বলুন আসলে। ওনাকে ধরেন আমি ম্যাক্সিমাম 40 লক্ষ টাকার মতো দিছি। এই 2 লাখ টাকা নিয়ে 2 লাখে আমি 40 লক্ষ টাকা দিছি ভাইয়া। ও মাই গড, আপনি 2 লাখ টাকা সে আপনাকে ইনভেস্ট করছে, আপনি 40 লক্ষ টাকা দিছি। উনি 2টা ফ্ল্যাট নিছে, উনি 2টা ফ্ল্যাট নিছে। এই 2 লক্ষ টাকা উনি মোটামুটি 1 বছরের মতো রুলিং করে 1 বছরের মতো রুলিং করে ফেলছে। আর আমার দেখেন এরকম ব্রেন, আমি কিন্তু যথেষ্ট ব্রেনে একটা মেয়ে। আমি যে কোনো কাজ করার সময়, যে কোনো কিছু করার সময় আমার হাজব্যান্ডের অনুমতি ছাড়া আমি কোনো কিছু করতাম না। আর ও একটাই তো করছেন অনুমতি ছাড়া, ধ্বংস। আমি ওই মহিলা দেখেন, ওর সাথে সাথে কিন্তু আমাকেও ট্র্যাপে ফেলার চেষ্টা করছে। সে আমাকেও মাঝে মাঝে ফোন দিত, আমার সাথে কথাবার্তা বলতো। তো আবার টাকা দিত, টাকা দিয়ে আমাকে বলতো যে ভাইয়া আপু আজকে এত টাকা নিছে। তো আমি জিজ্ঞাসা করতাম আপনি কোন পারপাসে ওনাকে টাকা দিচ্ছেন? বলছে আপু লাগবে এই জন্য নিছে। তো আমি এটার কোনো আপনার কোনো এখানে কোনো ইন্টারেস্ট, আপনার কোনো সুবিধা আছে এখানে, লাভ আছে আপনার কোনো, যে আপনি তাকে এতগুলো টাকা দিচ্ছেন? এটার কারণটা কি? এটা আমি যেটা সে আমাকে জানাই রাখতেছে, মানে জিনিসটা হচ্ছে যে আমি যে টাকাটা দিয়েছি তাকে আমি জানাই রাখতেছি। এটা তো গত ডিসেম্বরের ঘটনা, 1 বছর পরের ঘটনা। এটা পরে আর কি, এটা আপনার প্রায় আপনার ডিসেম্বর না, এটা নভেম্বরের ঘটনা। যখন আপনার টাকা মোটামুটি তো যা নেওয়ার তো নিচে, এরপরে আবার দিতে পারতেছে না, আবার আরেকজন থেকে নিয়ে আসে, আনার পরে দেওয়ার পরে এটা চিন্তা ভাবনা করছে যে না ওনারা একটু জানাই রাখি। তা আমি আবার ওনার প্রশ্ন করছিলাম যে আপনাদের টাকাটা দিচ্ছেন এটা কি হিসেবে দিচ্ছেন? উনি আমাকে সবসময় বলতো যে হাওলাত দিচ্ছি। আমি ওনাকে ধার হিসেবে দিচ্ছি, আমার ওই যে ফেব্রুয়ারি মাসে লাগবে, ফ্ল্যাটের টাকা দিব ফেব্রুয়ারি মাসে দিলেই চলবে, ঠিক আছে? তো এর ভিতরে মনে করেন এগুলো করতে করতে সে হিউজ পরিমাণ টাকা মনে করেন ওইখানে তাদেরকে দিয়ে ফেলছে। দিতে এখন মনে করেন দেখা গেছে আপনার আমি তো সে যখন টাকা দিতে হবে, টাকা কোথাও না কোথাও থেকে অ্যারেঞ্জ করতে হবে। তখন দেখা গেছে এখান থেকে পায় নাই, তখন আরেকজন থেকে নিয়ে আসছে। তো আবার যার থেকে নিয়ে আসছে তার থেকে কিন্তু আবার একই হিসেবে নিয়ে আসছে। তো এটা তো তোমার সমস্যা সমাধান করার মতো না। সে কিন্তু এই জিনিসগুলো আমাকে বলে নাই। এখন যাদের থেকে নিয়ে আসছে ওরাও মূলত একটা চক্র। সে নিজেই দেখাই দিয়েছে যে আপনি ওনার কাছে যান, ওনার কাছে গেলে আপনি টাকা পাবেন। এবং ওনাকে আবার বলে দিছে যে আমাকে এত করে দিচ্ছে, এবার আপনি যা নিতে পারেন। যেটা বুঝতেছি আর কি, তারা কেউ স্বীকার করতেছে না। জিনিসটা হচ্ছে এরকম, আমার বাসার পাশে একবার বাসার সামনে এক বিকাশ দোকানদার, সে 2 লাখ টাকায় মোটামুটি প্রায় 8 লাখ টাকার মতো নিয়ে গেছে। এখন আমার মোবাইলে রেকর্ড আছে, আমার মোবাইলে আমি কথা বলছি তার সাথে, যে লাস্ট একদিন আমি ঢাকার থেকে মনে করেন যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মোটামুটি 4 মাস আমি ঢাকার থেকে আসা যাওয়া করে অফিস করছি। মানে সপ্তাহে 2-3 বার ঢাকা থেকে অফিস করে, সকালে কুমিল্লা থেকে এসে অফিস করে, আবার রাতে অফিস করে, আবার ঢাকা। আর বাসায় বিভিন্ন জন মনে করেন আসতো, আমার 3টা মেয়ে, এরা বিভিন্নভাবে আসতো, হয়রানি করতো। এই জন্য মনে করেন আমাকে রাতে যাওয়া লাগছে। তো একদিন ওই হঠাৎ করে আমি রাত্রে প্রায় 11টার সময় বাসা যেয়ে পৌঁছাইছি। পরে দেখি যে বিকাশ দোকানদার বাসার সামনে সে ওইখানে দাঁড়ায় আছে। এখন আমি চাই দেখি যে এই অবস্থা, এখন সে ওরা ছাড়তেছে না, বলতেছে আপনি এখন টাকা দিয়ে যেতে হবে। তা আমি তো বাসায় যাই, ওরা ফোন দিয়েছে, বলতেছে আমি তো আওয়ালার দোকানে আছি। তো দোকানে গেলাম, যাওয়ার শোনা কী হয়েছে এই অবস্থা। ওর সাথে লেনদেন করতে যায় 3 লাখ টাকার মতো পাবে। তখন 3 লাখ টাকা তারা এখনই দিতে হবে। তা আমি ওরা জিজ্ঞাসা করলাম রাতের বাজে 11:30, তোমরা এখন টাকা কোত্থেকে দিবে? ঠিক আছে, তা আমি বললাম যে ঠিক আছে, আমি যেহেতু আসছি, আমি তো জানতাম না তুমি কীভাবে টাকা পাইছো। তো এর সাথে আলাপ আলোচনা করছি, আলাপ আলোচনা করার পরে সে আমাকে বলছে যে উনি আমার সাথে বিকাশের ব্যবসা করছে। তো বিকাশের ব্যবসা তুমি কি পার ডে 3 লাখ টাকার ব্যবসা করতে পারো? বিকাশে এরকম কোনো আছে যে একটা বিকাশ দোকানদার সে প্রতিদিন 2 লাখ 3 লাখ টাকার বিজনেস করতে পারে? আচ্ছা, এখন তারা বিভিন্ন কীভাবে চক্রটা তৈরি করছে এটা আমি জানি না। এই বিকাশ দোকানদার থেকে ওই বিকাশ দোকানে পাঠাইতে, ওই দোকানদার থেকে এই দোকানদারের কাছে পাঠাইতে, এইভাবে মনে করেন দেখা গেছে 3 লাখ টাকা প্রতিদিন রুলিং চলতো তাদের। আর মাঝখান দিয়ে যে খরচটা তার থেকে ক্যাশ নিয়ে নিত। এটা একটা। আবার ওই ছেলে নাকি 2 লাখ টাকা ওকে দিছে, পার ডে আপনার 6,000 টাকা করে নিত 2 লাখে।
ওটা তো 4,000, এটা নিচে 6,000। আপনি সামহাও গাঁজা খাইছিলেন বোন? এখন এটা তো আমার মনে হয় এর থেকে বেশি কিছু মনে হয়। মানে কেমনে সম্ভব? 2 লাখ আমি 6,000 টাকা পার ডে দিয়ে যাইতেছি, আরেকজনের 2 লাখে আমি পার ডে 3,000 4,000 দিয়ে দিতেছি। 2 লাখ টাকা ঋণ শোধ করার জন্য আমি 40 লাখ টাকা ঋণ হয়েছে। এটা মানে কোনো গাঁজা না খেলে তো এটা মানুষের পক্ষে সম্ভব না। এটা এক ধরনের মানে অবিশ্বাস্য। আমি নাকি অন্য কোনো কাহিনী আছে? আমার কিন্তু মাথায় ঢুকলো না ভাই। আমি এই জিনিসটা কোথাও শেয়ার করতে পারি না। আমি যে আমার মনে করেন যে মোটামুটি আমারও প্রশাসনিক অনেক ফ্রেন্ড সার্কেল আছে, পুলিশে বড় বড় পোস্টে আছে। তা আমি তাদের সাথে আমি 2-1 জনের সাথে শেয়ার করছি। তা শেয়ার করার পর ওরা বলতেছে আসলে এটা মানে অবিশ্বাস, মানে এই ধরনের মানে যারা তারাও তো আপনার এক জায়গা থেকে 2 টাকা নেওয়ার পরে যদি দেখে যে না আমি এটা শোধ করতে পারতেছি না, তখন তো সে বন্ধ হয়ে যায়। রাইট। সে হয়তো তাকে হাত পা ধরে হইলেও বলে যে ভাই আমার পক্ষে দেওয়া সম্ভব না। রাইট। কিন্তু এইরকম তো মানে তার টাকা দেওয়ার জন্য আরও 2-4 জন থেকে নিয়ে এসে টাকা দিবে, এটা তো মনে করেন যে করার মতো না, মেনে নেওয়ার মতো না। তারপরে যাকে এই ছেলেরা আমি পরে বলছি যে ঠিক আছে তুমি, পরে জিজ্ঞাসা করছি টাকা পাবে কিনা, বলছে হ্যাঁ পাবে। কত? ওর খাতার ভিতরে লেখা আছে 3.5 লাখ টাকার মতো। দিছে 2 লাখ না, ওইটা ওই যে রুলিং যেটা মানে দিছে 2 লাখ, দেওয়ার পরে 3.5 লাখ টাকা পাবে। 2 লাখ টাকা যেটা সেটা আলাদা নে, এটা সে 3,000 টাকা করে লাখে 3,000 টাকা করে 2 লাখে 6,000 টাকা প্রতিদিন নেয়। এটা আলাদা করে সে তাকে সুদের উপরে লাগাইছে। যে সুদে ওরা সুদ না, ওরা সুদ বলে না, ওরা হচ্ছে আমি বিকাশ খরচ নিচ্ছি, যে 2 লাখ টাকা আমি বিজনেস করলে আমার প্রতিদিন 5,000-6,000 টাকা করে লাভ আসে। ওইটা সে ওই 6,000 টাকা সে ওই যে প্রফিট নিছে, মানে সে বিজনেস করছে, বিজনেসের থেকে যে তার খরচ আছে খরচের টাকা হিসাবে নিছে ওইটা। আর একটা হয়েছে যে আপনার 3 লাখ 3.5 লাখ টাকার মতো তারা বিকাশে লেনদেন করতো প্রতিদিন। এটা হচ্ছে রানিং বিজনেস। এটা কীরকম রানিং বিজনেস? মানে হচ্ছে তাকে নাম্বার দিত, সে নাম্বারে টাকা পাঠাইতো। কে? মানে ও নাম্বার দিত আর কি, ওনার কাছে পাঠাইতো। এটাও আমি যতটুকু জানছি যে এটাও তারাই তৈরি করছে। বোন আমি বুঝিনি এটা, আপনি বলেন তো এটা কি কাণ্ড? এটা হচ্ছে এটা হচ্ছে ধরেন আমার উনি যে আপু, উনি এটা হচ্ছে সিস্টেমটা তৈরি করছে যে আপনি নাম্বার, বিকাশ দোকানদারের নাম্বারে ওই টাকাগুলো পাঠাবেন, আবার ওইখান থেকে ব্যাক আবার আরেক নাম্বারে এই টাকাগুলো পাঠাবেন। মানে এটা কিন্তু আমার মাথায় উনিই ঢুকাইছে। আমি বুঝলামই না আপনি কি বলতেছেন, সেটাই বুঝলাম না। আপনি বুঝতেছেন, আমি কিন্তু বুঝলাম না। মানে ওরা হচ্ছে কি মানে জিনিসটা হচ্ছে টাকাটাকে কয়েকটা বিকাশ দোকানদারের মাধ্যমে বন্টন করছে। মানে আপনিও একজন দোকানদার, আমি একজন। আপনি এটা বুঝান তো, এটা কি বলতেছেন আপনি? আসলে আসলে বোঝানোর মতো ক্ষমতা নাই। আপনি করছেন, আপনি বুঝাইতে পারবেন না কেন? আমি কি বলবো, আমার ব্রেন মানে কোন দিকে কাজ করছে, কোথায় কাজ করছে, আমি আসলে কিছু না। এখন আমি মানে কি পরিস্থিতিতে যে আছি, আপনি এইটা আমারে বোঝান। এক বিকাশ দোকানদার থেকে আরেক বিকাশ দোকানদারে পাঠাইতেছেন, আপনার কি লাভ হইতেছে? আমার কোনো লাভ হয় না, বরঞ্চ আমার প্রতিদিন 10,000 টাকা করে লস হইছে। 3 লাখ টাকা যদি আমি রুলিং করছি, ধরেন আপনার থেকে নিয়ে আমি, মানে কিসের জন্য রুলিং করছেন? রুলিং করছি ওই যে উনি পাইতো টাকাটা, উনি ধরেন আপনি আমার থেকে 3 লাখ টাকা পাবেন। ধরেন আমি সেই মহিলা যে আপনার কাছে টাকা পায়, এবার আপনি বুঝান আমারে, সে একজন বিকাশ দোকানদার। তো আমি আপনার থেকে নিয়ে উনার থেকে নিয়ে আপনাকে দিছি, আবার আপনার থেকে এনে উনাকে দিছি, মানে এটা রানিং রাখছি। কি রানিং রাখলেন তাইলে? টাকাটা রানিং রাখছি আর কি। মানে আপনার মানে জিনিসটা হচ্ছে যে বিকাশ দোকানদার সে আপনাকে আজকে 3 লাখ টাকা বিভিন্ন নাম্বারে দিয়েছে, আপনার থেকে সময় নিয়েছে একদিন, তো বিভিন্ন নাম্বারে দিয়েছে বলতে ওই নাম্বারগুলো কিন্তু ওই মহিলাই দিয়েছে। তো ওই মহিলার নাম্বারে টাকাগুলো গেছে, মহিলা আবার পরের দিন ক্যাশ টাকা দিয়েছে, আবার সে এনে বিকাশ দোকানদারকে টাকাটা দিয়ে দিছে। মাঝে দিয়ে যে খরচটা, এই খরচটা বিকাশ দোকানদার নিয়ে গেছে। মানে তাহলে কেন করলেন? আসলে আমি এটাই বুঝলাম না যে আমি যে আর এই ঘটনা মানে এরকম ঘটনা ঘটছে, মানে কি বলতেছেন এগুলো আপনি? আসলে আপনি 10 জনের কাছ থেকে টাকা নিয়ে একজনকে দিলেন, ওই লোকটা আবার সেই টাকাটা উঠায় আপনাকে দিল, সেই টাকা নিয়ে আপনি আবার 10 জনকে দিয়ে দিলেন। কেন? ফর হোয়াট রিজন? কেন করলেন এটা? এগুলার আসলে কোনো উত্তর নাই। অবশ্যই উত্তর আছে, কারণ আপনি এটা একদিন করেন নাই না, গত 1 বছর। 1 বছর ধরে করতেছেন, তার মানে নিশ্চয়ই এটা উত্তর আছে। হ্যাঁ, 1 বছর। এটা শুধু তো একটা লোক করবে না, দেখতেছে 100 টাকা 10 জনের দিতেছি, 10 জনের কাছ থেকে আবার উঠায় আবার একজনের দিতেছে, আবার একজনের কাছ থেকে আবার 10 জন দিতেছে। ছিনিমিনি খেলা। হ্যাঁ, এটা ছিনিমিনি খেলাই টোটালি। টাকা এবং আপনি খেলছেন সেটা? হ্যাঁ, আমি খেলছি। সেটাই তো বললাম যে অপরাধের ও মানে কি বলে, ভুলের ঊর্ধ্বে যদি ভুল থাকে তাহলে সেটা আমি করছি। আমি একটা মানুষ, আমার হাজবেন্ড, আমার ফ্যামিলি, আমার হাজবেন্ডের ফ্যামিলি প্লাস আমার মার ফ্যামিলি ধ্বংস করে দিয়েছেন এদেরকে। ধ্বংস, একদম টোটালি ধ্বংস বলতে লাস্টে যখন সে টাকা দিতে পারে না, দেখেন আমার শ্বশুর প্রাইমারি স্কুলের টিচার ছিল, উনি 2023 সালে মারা গেছে।
উনি এককালীন প্রায় 20-25 লাখ টাকার মতো পেয়েছিল, 15 লাখ টাকার মতো ডিপোজিট করে রাখছিল। তো ওর ভাই বোন 2 জন। তো ওর ভাইয়ের সাথে কথাবার্তা হয়েছে, তো কথাবার্তা হওয়ার পর ভাই বলতেছে ঠিক আছে 15 লাখ টাকা যেহেতু ডিপোজিট করছে, ভাইয়ে যদি 2 অংশ পাই, বোনে তো অর্ধেক পাবে, তাহলে আমি যদি 10 লাখ পাই তুমি তো 5 লাখ টাকা পাবে। তারা মনে বলে দিচ্ছে ঠিক আছে, তাহলে ওরা ওইখান থেকে 5 লাখ টাকা দিয়ে দিও। ওই টাকা ওনাকে নিয়ে আসছে না এখানে, আপনারা জানায়ও নাই? আমাকে জানায়ও নাই। কিন্তু আমি 15 লাখ টাকা কিন্তু নিয়ে এই টাকাটা যখন আমার শ্বশুর এই টাকাটা যখন পাইছে, তখন আমি তাদেরকে বলছিলাম যে টাকাটা এখান থেকে আমাকে 5 লাখ টাকা দাও, আমি বিজনেস করবো। আপনার কেন দেবে? আপনি তো পরের বাড়ির ছেলে। হ্যাঁ, ইনভেস্ট করবো। আমি আমার মনে করেন যে জবের পাশাপাশি ছোটোখাটো একটা বিজনেস আছে, যেটা আমি আমার শালাকে নিয়ে করতাম, বিভিন্ন জায়গায় আমার শালাকেই পাঠাইতাম। তাহলে একটা জিনিস দেখেন, সে কিন্তু দেখতেছে যে এটা একটা প্রফিটেবল বিজনেস। আমি ওই যে ব্যাংকে যদি ফেলে রাখি, ব্যাংকে আমাকে লাগে 500 টাকা দেয় মাসে। আর আমি যদি 5 লাখ টাকা মনে করেন যে ইনভেস্ট করি, আমার দেখা গেছে মাসে আমার 5 লাখ টাকা 1 লাখ টাকার মতো প্রফিট চলে আসে, 1-1.5 লাখ টাকার মতো গভর্নমেন্ট প্রজেক্টে সাপ্লাই। আমি তাদেরকে বলার পরও তারা আমাকে দেয় নাই। আমি আর চাইও নাই। আমি একবারই বলছিলাম চাওয়া উচিত না, হ্যাঁ, আমি ওরা বলছিলাম আর কি। তারপরে আমি আর ফার্দার আমি কয় টাকা পাইছে বা কয় টাকা ডিপোজিট করছে বা কি, আমি মানে আর ওইদিকে কানই দেই নাই। শুধু আমি তাদেরকে শুধু একবার বুদ্ধি দিয়েছিলাম যে টাকা যদি পাও একসাথে রাখার দরকার নাই, টাকাগুলো স্টেপ বাই স্টেপ ভাগ করে রাখো। শুধু এটা বুদ্ধি দিয়ে রাখছিলাম যে স্টেপ বাই স্টেপ ভাগ করে রাখো, ঠিক আছে? তাহলে মনে করো যে প্রয়োজন হইলেও পুরোটা একসাথে ভাঙা লাগবে না। কিন্তু 15 লাখ টাকা তুমি মনে করো যে 3টা ভাগে 5 করে ইমার্জেন্সি কোনো একটা কারণ হলে তুমি একটা ব্যাংকে নিয়ে আসলে 2টা থাকলো। ওরা ওইটাও করে না, সব একসাথেই রাখছে, আমি জানতামও না। 5 লাখ টাকা আমি নিয়ে আসছি, আর ওই পরে লাস্টে হ্যাঁ ওই 10 লাখ টাকা ছিল, ওই 10 লাখ টাকাও নাকি আপনার 10 লাখ টাকার উপরে আবার লোন নিয়ে আসছে 9 লাখ টাকা। আমি কেন? সে ওই যে 10 জনকে দেওয়ার জন্য, ওই যে তাদেরকে টাকা দেওয়ার জন্য। তাদের টাকা তো মনে করেন আটকায় গেছে, এখন টাকা তো দিতে হবে। ওখান থেকে 9.5 লাখ টাকা নিয়ে আসছে, 10 লাখ টাকার উপরে ব্যাংক। এটা আপনি জামাইরে বলেন নাই তখন? এটাও আমাকে বলে নাই। আপনি কি কোনো ক্রিমিনালগিরি কিছু করছেন, বা আপনাকে কেউ ব্ল্যাকমেইল করছে? আসলে আমার কাছে এটা স্বাভাবিক লাগতেছে না। আমার মনে হচ্ছে আপনাকে কোনোভাবে ব্ল্যাকমেইল করা হয়েছে। না, ব্ল্যাকমেইল এখন মানে ধরেন সবাই এখন আমাকে চাইছে ধ্বংস করার জন্য, মূলত যেন আমি টোটালি সবকিছুতে ধ্বংস হয়ে যাই, একদম টোটালি। আপনি কোথাও ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন কিনা বলেন তো? না, ব্ল্যাকমেইল তো অবশ্যই, এটা তো ব্ল্যাকমেইলই। কারণ ওরা আমার সাথে যে আচরণগুলো করতো, মানে প্রত্যেক দিনের আমার বাসার সামনে যে দোকানদার আওয়াল, ও প্রত্যেক দিন যদি ওরা আমি 6,000 টাকা না দিতাম, ও আমার বাসায় এসে আমার বাচ্চাদের সামনে মানে এরকম আচরণ করতো। ওর কাছ থেকে টাকা তো আপনি নিছেন? হ্যাঁ, ও তো এসে বলে নাই নিয়ে যাও ভাবি। না, নিছি। এটা তো দোষ টাকার। একজনের টাকা নেবেন আর আপনি টাকা দিবেন না, তা হইতে পারে না। অবশ্যই দোষ তো আমার। এখন ও তো খারাপ ব্যবহার করবে টাকা না পেলে। আমার কথা হইছে, আমি যখন বলছি যে আমি তো আর লাভ প্রফিট দিতে পারতেছি না, তুমি হচ্ছে আসল টাকাটা বলো, যে আসল টাকাটা দিয়ে দেই, মাইনাস করে দাও, প্রফিটটা আমি দিই। একদিনেরও প্রফিট কম নেয় নাই। আমি যেদিন টাকা ওরে 2 লাখ টাকা পেমেন্ট করছি। আপনি যে 15 লাখ টাকা নিলেন আপনার ভাইয়ের কাছ থেকে, যে যার কাছ থেকে যে আসল উঠাইছিলেন, সেটা ইনস্ট্যান্ট দিয়ে দিলে তো শেষ হয়ে যায়। ওরা তো হচ্ছে প্রফিট যে জমে যায় না, টাকাটা প্রফিটের টাকাটা যেটা জমে যায়, ওটা না দিলে ওরা আসল টাকা নিবে না। আগে ওদেরকে প্রফিট দিতে হবে, আগে প্রফিট দিতে হবে, তারপর হচ্ছে আসল। আপনার যদি প্রফিট এবার 2 লাখ টাকাও জমে, 2 লাখ টাকা আগে প্রফিট ক্লিয়ার করতে হবে। হইছে যে আমি তো আসল তো আমার জানা আছে, আসলে ইনভেস্ট করা আছে, আসলে ডকুমেন্টস আছে, আসল তো আমাকে টুডে টুমোরো দিতেই হবে। কিন্তু এখন হয়তো আপনাকে আমি হয়তো 5 লাখ টাকা দিয়েছি, হয়তো 5 লাখ টাকার ডকুমেন্ট করছি, কিন্তু 5 লাখ টাকার ডকুমেন্টসে তো বলি নাই যে প্রতিদিন আমাকে 2,000 টাকা বা 3,000 টাকা করে প্রফিট দিতে হবে। তো এখন চিন্তা করছে যে আমার কাছে যেহেতু ডকুমেন্টসটা আছে, তাইলে ওইটার তো লাভের তো কোনো ডকুমেন্টস নাই। আমি যদি এখন যদি আমি আসলটা নিয়ে লাভটা তো আমি নিতে পারবো না। এটা কি কোন পারপাসে কি ডকুমেন্টস দিয়ে আমি তার থেকে লাভটা আদায় করবো? এই জন্য তারা কি করতো, ওই যে প্রেশার ক্রিয়েট করে আপনার ওই প্রফিটের যে টাকাটা ওইটা নিয়ে নিত, কিন্তু আসলটা থেকে যেত। ওই যেটা আমি বলতে চাইছিলাম আর কি, যে ওই রাতে যেটা 3 লাখ টাকা, পরে দেখেন আমি ওই দিন পরে আমি ওর সাথে কথা বলতে বলে আমি বলছি ঠিক আছে তুমি 3 লাখ টাকা পাইবা, তো 3 লাখ টাকা আমি তোমাকে কালকে রাত্রে এসে দিব। পরে এটা হচ্ছে ডিসেম্বরের 30 তারিখ, 31 তারিখ তো ডিসেম্বরের ব্যাংক হলিডে। ডিসেম্বরের 30 তারিখ আমি অফিসে আমার যে বস, ওনার সাথে কথা বলে ওনার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা উঠে আমি রাতে নিয়ে 3 লাখ টাকা ওকে দিছি রাতে। রাতে 3 লাখ টাকা দেওয়ার পর আমি বলছি যে তোমার সাথে কিন্তু আর কোনো লেনদেন নাই। সেও বলছে যে আর কোনো লেনদেন নাই। কিন্তু ওইখানে যে সে 2 লাখ টাকা দিয়ে দেবে, প্রতিদিন 6,000 টাকা করে নিচ্ছে, এটা কিন্তু এটাও সে আমাকে জানায় নাই। ওও বলো নাই, সেও বলে নাই। কেন বলেন নাই? এখন কেন বলেন নাই? ভাবছি বললে ঝামেলা করব, চিল্লাচিল্লি করব। আর না বললে কি হচ্ছে?
না বলেই তো আজকে মানে একদম নিঃস্ব আপনি কিচ্ছু টোটাল নেই। কত মানুষের কাছ থেকে টাকা নিছেন এভাবে? আমি হচ্ছে 5 জন থেকে, 5 জন থেকে কত টাকা নিছেন সব মিলে? মানে 5 জন থেকে হচ্ছে আপনার এই আওয়ালের থেকে তো হচ্ছে কত 2 লাখ 2 লাখ আর 3 লাখ শোধ দিলেন, 5 লাখ। 5 লাখ টাকা। 5 লাখ 5 লাখ টাকা তো অলরেডি 5 লাখের উপরে দিয়ে দিছি, কিন্তু ওই স্টেম তো 5 লাখ টাকার আছে ওদের কাছে। 5 লাখ আর ফারজানা থেকে হচ্ছে 4 লক্ষ টাকা, 9 9 লাখ। তারপর আরেকজনের কাছ থেকে হচ্ছে আপনার 4 লাখ। বা 9 13 আর আরেকজনের কাছে হচ্ছে 2 লাখ, 15 আর আরেকজনের কাছে 2 লাখ। 17। এত টাকা নিছেন ব্যবসার জন্য? এখন কথা হয়েছে আমি নিয়েছি টাকা 17 লক্ষ, ধরেন ইন টোটাল মানে আমার ফ্যামিলির গুলা বাদ দিয়ে শুধু মানুষের থেকে 17 লাখ টাকা ও নিয়েছি। ফ্যামিলি থেকেও নিছেন? ফ্যামিলি আমার ফ্যামিলি থেকে আইনে ওই যে তাদেরকেই টাকা তাদেরকেই দিছি, দিচ্ছে ওই যে তাদেরকে 17 লাখ প্রফিট দিছি, তাদেরকে ওই 17 লাখ টাকার প্রফিট দিছে ওই যে প্রত্যেকটা টাকারই হয়তো লাখে 1000 লাখে 1500 লাখে 2000 লাখে 3000 মানে এভাবে প্রতি Per day। পার ডে গেছে। তাহলে আবার চিন্তা করেন 17 17 লাখ লাখ টাকা টাকা নিছেন মানুষের কাছ থেকে, আপনার ভাইয়ের কাছ থেকে নিছেন 14 লাখ টাকা। 17 14 23 33 লাখ Husband টাকা। এর আর থেকে এটা 20 লাখ। সমস্যা সমাধান করতে যে হাজবেন্ডের কাছ থেকে 20 আর লাখ। এই সমস্যা সমাধান করতে যে আমি নভেম্বর ডিসেম্বর 55 জানুয়ারি 3 মাসে 20 লাখ টাকা দিছি। আমার স্বর্ণ 3 মাসে 20 লাখ টাকা আমার দিছি যে স্বর্ণ- পঞ্চান্ন। কিন্তু এই সমস্যা সমাধান করতে হয় আমার স্বর্ণ গহনা ছিল 10 ভরির উপরে, 10 ভরি। মানে আরো 20 55 70 লাখ টাকা আপনার এক জামার আর ব্যবসার আমার লস। হচ্ছে ওই যে কি ডিপিএস সঞ্চয় এগুলা মিলিয়ে ছিল প্রায় 15 লক্ষ টাকা। মানে 85 লাখ। এখন টোটালি নিঃস্ব। এখন মনে করেন যে আমাদের মনে করেন 2 লাখ টাকা থেকে 85 লাখ টাকা আপনি ঋণ। আপনি মানুষ না। এবং তাও হাজবেন্ডের অগোচরে সব হয়েছে আপনার। এটাই ওই যে বিশ্বাস করতে বেশি, বিশ্বাসের অমর্যাদা, যে আজকে হচ্ছে আমার কারণে। এখন বিষয়টা হচ্ছে ভাইয়া যে আমি যে অপরাধ করছি শাস্তি পাইলে শাস্তি পেতে হলে আমি পাবো, কিন্তু আমার 3টা বাচ্চার ও যেন না পায়, কারণ সবাই এখন ওর উপরেই আক্রমণ। এখন মানে ওনার গার্ডিয়ান, আপনার গার্ডিয়ান সে, তার উপরে তো বলবে সব। না, এখন গার্ডিয়ান সে ঠিক আছে, কিন্তু তারে জানায় তো কেউ টাকা দেয় না। আমার মূল টপিক হচ্ছে এটা, ওকে জানায় কি কেউ টাকা দিছে? ওকে সাক্ষী রেখে কি কেউ টাকা দিছে? কাট চেক দেওয়া আছে ওখানে। আমার সব যত ডকুমেন্টস আছে সব আমার। আইনের ভাষায় আপনি অপরাধী হবেন। হ্যাঁ, আইনের ভাষায় তো আমি অপরাধী। তাইলে আপনারা যদি আমাকে আমার বাবার বাড়িতে যে আমার মা ভাইকে হয়রানি করার তো ওনাদের কোনো অধিকার নেই। তার টাকা উঠাবে কেমনে? আপনার কাছে তো টাকা নেই। আমি তো সেটাই ওনাদেরকে বলতেছি যে আমি তো নিঃস্ব, আমার তো কিছু নেই। আপনার তো কোনো লজ্জা নাই এখন আর। না। আপনি শুনতে শুনতে আপনার কান তো পৌঁছে গেছে। সরি ভাই, আমি এভাবে কথা বলতেছি। আপনি যে করছেন 85 লাখ টাকা একটা ফ্যামিলি থেকে বাইট করে দিচ্ছেন 2 লাখ টাকা ঋণের জন্য, এবং একটা বারের জন্য আপনার হাজবেন্ডকে বলার মনে করেন নাই, বেশি বুঝছেন। সরি, মাফ করে দিবেন, আমি এভাবে বলতেছি। না, ঠিক যেমন অনেক কিছু করতে পারবো, আমি এই করবো ও করবো, আমি এই বুঝি ওই বুঝি, অনেক জ্ঞানী, কিন্তু দিন শেষে দেখা গেল 85 লাখ টাকা নাই করে দিয়েছেন, এবং সেটা আপনার জামাই ঘুণাক্ষরেও জানে না, কিন্তু দিন শেষে তাকেই দিতে হবে, কারণ সে আপনার গার্ডিয়ান এবং আইনগতভাবে গার্ডিয়ান। আপনার এটা তো এখানে গেছে আবার ওই যে ওই একই এলাকায় এক মহিলাকে সে 11 লক্ষ টাকা দিছে। কে দিছে? সে জায়গার পারপাস এটা আপনার বলে দেয় নাই? এটাও বলে নাই জায়গার পারপাস। কি বিয়ে করছেন আপনি? এটা ওই মহিলা জায়গা দিবে বলছে বিভিন্নভাবে। সে ওই যে বিভিন্ন জায়গা থেকে লোন নিছে, লোনগুলো সেই পরিশোধ করছে। লোনগুলো পরিশোধ করতে 11 লাখ। আপনি মানসিক ডাক্তার দেখেন নাই কোনোদিন? ট্রিটমেন্ট চলতেছে এখন আমার। হ্যাঁ, আপনার আসলে মনে হচ্ছে ঝামেলা আছে। ও মাই গড ভাই, এখন সমাধান কি করছেন? এখন আমার তো মনে করেন যে যেটা হয়ে গেছে, এখন আমার তো সমাধানের কোনো রাস্তা নাই। কারণ আমরা তো তো এমন করতে করতে পজিশনে এখন ছিলাম যে আমরা আপনার ক্যামেরাতে বলা যাবে কিনা জানেন, আমি যে আমরা সম্পূর্ণ নিঃস্ব। ফুল ফ্যামিলি, আমরা মানে কি বলবো, আমি এই ঘটনার পরে মানে আমরা মরতে চাইছিলাম। আমি দুইবার ফুল ফ্যামিলি। ও তো পুরো পাগলের মতো মেন্টালি পাগল হয়ে গেছিল, একদম টোটালি মেন্টালি সে পাগল। মানে আমি কি আমার নিজেকে সামলাবো নাকি ওকে সামলাবো নাকি আমার বাচ্চা, আমার দুধের যে মাসুম বাচ্চাটা, আমার যে মাত্র 4 বছর যে বেবিটা, ও আমাকে বলে যে আম্মু আমি যে টাকা, ওনারা যে আমার থেকে বাসায় এসে টাকাগুলো নিত, তো ওরা বাচ্চা মানুষ হইলে কি, ওরা টাকা বুঝে না? ওরা তো সবসময় আমার ব্যাগে তো সবসময় টাকা থাকতো, লক্ষ লক্ষ টাকা থাকতো, ওরা তো দেখতো। আমার যে পিচ্ছে, আমার বড় মেয়ে ক্লাস 9-এ পড়ে, এবার 9-এ ভর্তি করাইছি ওকে। আর মেজোটা হচ্ছে আপনার, মেজোটা বেশি বুঝে, একদম সব অলরাউন্ডার সব দিক থেকে। ও হচ্ছে বুঝে যে আম্মু তুমি যদি একটা আন্টির থেকে 2000 টাকা নাও, তাহলে ওই আন্টিকে তুমি কেন 10,000 টাকা দিবা? তুমি তো 2000 টাকা দিলেই তো ওই আন্টি তোমার থেকে আর কোনো টাকা পাবে না। আমার ছোট যে বাচ্চাটা, মানে ও আমার কাছে 10 টাকার একটা চিপস চাইবে, আমি যে আপনার কাছে আসছি আমার ব্যাগে 1 টাকা নাই।
যদি বিশ্বাস করেন মানে এখন তো আমার মানে আমার কাছে কিচ্ছু নাই। আমি ইন টোটালি ধরেন যে আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, আমার নিজের যত সহায় সম্বল আমি এত কষ্ট করে মানে কি বলবো, আমি সারা দিন রাত 24 ঘন্টা আমি এই যে ফটোগ্রাফি, আমার বিজনেস, আমার বাচ্চা, আমার সব কিছু সুন্দর সাজানো গুছানো ছিল। কিন্তু কেন এরকম হয়েছে, মানে আমি এরকমও হয়েছে যে আমি ওকে ছেড়ে আমি চলে যাবো, যে একটা মানুষ আমাকে এত ভালোবাসে, এত মানে ও দেখেন ওর ফ্যামিলিতে ওর কোনো জায়গা নাই, ওর আমার জন্য, শুধুমাত্র আমার জন্য। আর ওর ফ্যামিলির মানুষগুলা প্রথম থেকে আমাকে পছন্দ করতো না, কিন্তু কেন করতো না সেটা আমি জানি না। আমি কোনোদিন ওনাদের সাথে কোনো তর্কে যাই নাই, কোনোদিন ওকে জিজ্ঞেস করেন, আমি আমার ফ্যামিলির জন্য, আমার পরিবারের জন্য, ও পড়াশোনা করতো, আমিও পড়াশোনা করতাম, আমাদের বাচ্চাও তাড়াতাড়ি হয়ে গেছে। তো ওই হিসেবে মানে আমি অনেক কিছু সাফার করছি। তো ও যখনই আমার এই কষ্টগুলো দেখছে, বুঝতে পারছে, তো এই জন্য ও সবসময় ভাবতো যে ও যেহেতু ওর পরিবারের জন্য করতেছে, ওর নিজের জন্য করতেছে, টাকা পয়সা জমাচ্ছে, বা ও তো আমার জন্যই করতেছে। ও হিসাব করে ও কি করছে যে আমাকে অতিরিক্ত স্বাধীনতা, যেটা নষ্ট হওয়ার মানে ওর একটাই ভুল ছিল যে ও আমাকে অতিরিক্ত, আমি যদি রাতে 10টা বাজে বাইরে থাকতাম, ও আমাকে ফোন দিলে যে হ্যাঁ আমি বাইরে আছি, কিন্তু ও আমাকে পরবর্তীতে জিজ্ঞাসা করতো না যে তুমি এত রাত্রে কেন বাইরে। জিনিসটা হয়েছে ওতে বিশ্বাস করার আর একটা কারণ আছে, কারণ যে টাকার হিসাব জানে না তার থেকে মনে করেন আপনি হিসাব চাইতে পারেন যে তুমি টাকাটা কীভাবে খরচ করতেছো, বা কি কাজে লাগাচ্ছ, বা কোথায় ইনভেস্ট করতেছো। তো যে টাকার হিসাব জানে তার থেকে তো হিসাব চাওয়ার দরকার হয় না, কারণ সে তো হিসাব জানে, সে তো একটা টাকা খরচ করার সময় হিসাব করে খরচ করবে। আমার এরকম একটা বিষয়, কারণ সে অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স। আর ভাইয়া এরকম না যে আমি খুব অ্যাকাউন্টিংয়ে আমি এইটা তো আপনি আমার মাইরা দিলেন এই কথাটা বইলা। সে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স, এবং এই অবস্থা তার টাকা দিলে। হ্যাঁ, তাহলে আমার তো একটা চিন্তা ছিল সে যে হায়ার এডুকেটেড, যদি আজকে যদি সে মূর্খ হইতো কথা ছিল তাহলে মনে করেন এটা। তা আমি চিন্তা ভাবনা করছিলাম যে না, আমি আবার কথা বলতে গেলে আমি আবার একটু প্রেশার ক্রিয়েট করলে সে আমার সাথে আবার মিসবিহেভ করতো। তাদের তো সবচেয়ে বড় অস্ত্র এটাই। তো এই মিসবিহেভ করতো দেখে আমি একটু অসুস্থ ছিলাম, আমার ছোট বেবিটা হওয়ার পর থেকে অসুস্থ, ওই কারণে হচ্ছে ও আরো একটু কম প্রেশার ক্রিয়েট করতো, আমার হার্টের সমস্যা আছে। আমি আবার আমি আবার প্রেশার নিতে পারি না। একটা মানুষ আছে না যে বিভিন্ন যে কোনো কাজে প্রেশার নিয়ে সে কাজ করতে পারে, আমি আবার প্রেশার নিতে পারি না। আমি এই জন্য জব করতাম। ওর দেখেন আপনি ওর আগের ছবি আপনাকে আমি দেখাবো যে মানে ওর পরিস্থিতি কি ছিল। আর গত ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই 6 মাসে ওর পরিস্থিতি কি। আপনি এখন নিজেকে দেউলিয়া ঘোষণা করতেছেন না কেন? আমি তো দেউলিয়া, কিন্তু মানুষ তো আমাকে হয়রানি করে। এখন আমার শ্বশুর, আমার সবাই শাশুড়ি বলতেছে আমাকে জায়গা দিছে না, এখন সবাই বলতেছে যে ওই টাকা নিয়ে আসতে, টাকাই না আমাকে দিছে। ওকে, ও আমরা ঢাকা শহরে ফ্ল্যাট, টাকা নিয়ে আমাকে দিছে। এখন তাকে দেখেন, আমি এত ঘটনার পরে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস আমি ওইখানে 3 মাসে 20 লাখ টাকা বিভিন্ন জনকে দিছি। দেওয়ার পরও তাদের সমস্যার সমাধান হয় নাই। এবং ওইখানে আমি বিভিন্ন জন মেম্বার সহ বাসায় বসছে, এবং একটা মহিলা সে ফলস ডকুমেন্ট নিয়ে এসে তার কাছে সে 11 লক্ষ টাকা পাবে। ওই মহিলার কাছে 11 লক্ষ টাকা, আরেকটা তো জায়গার জন্য 2 লক্ষ টাকার একটা বায়না করছে, 13 লক্ষ টাকা ওই মহিলার কাছে টাকা পাবে। এখন ওই মহিলাকে কি করছে, ওই যে আইনের যে মহিলার কথা বললাম, সে ওই মহিলাকে ফাসলে চিন্তা করছে যে না, ওইনাকে যদি আমার দলে টানতে পারি তাহলে আমি তাদেরকে মনে করেন যে এটা নিয়ে একটু প্রেশার ক্রিয়েট করতে পারবো। ওই মহিলাকে দিয়ে সে কী করছে, একটা ভুয়া স্ট্যাম্প বানাইছে, ভুয়া স্ট্যাম্প তৈরি করছে। ওই স্ট্যাম্পের ভিতরে সে 9 লক্ষ টাকার একটা হিসাব তৈরি করছে। এবং যে মহিলা, সে 1 নাম্বার সাক্ষী হয়েছে ওইটার, অথচ সে টাকা সম্পর্কে কোনো কিছু জানেই না। এখন ওই যে সবাই বলে যে 16 বছর গেছে, আবার খিদা মনে করেন নতুন ক্ষুধার্ত লোক বের হয়েছে না, তাই এখন মনে করেন ওইখানে ওরা মনে করেন নতুন একদল চলে গেছে, আর এক দলের গুছায় 3-4 জন মিলে স্ট্যাম্প নিয়ে মনে করেন বাসার ভিতরে আসছে। কারণ আমাকেও বলছে যে শুক্রবার আপনার থাকা লাগবে। কেন? শুক্রবার আপনার এখানে আপনার ওয়াইফের কাছে সে টাকা পাবে, এটার একটা হিসাব আছে, স্ট্যাম্প আছে। তা আসার পরে দেখি হ্যাঁ, এরা মাসাল্লাহ দিলে 9 লক্ষ টাকার একটা হিসাব নিয়ে আসছে। বলতেছে ওইখানে সে বলছে যে 9 লক্ষ টাকার ভিতরে সে আমাকে 5 লক্ষ টাকা দিয়েছে, আরও 4 লাখ টাকা আমি তার কাছে পাবো। তার চিন্তাটা হয়েছে এটা যে আমার কাছে যে 11 লক্ষ টাকা পাবে, এটা যদি আমি ওইখানে বিচার সালিশে যদি আমি এটা যদি প্রমাণ করে ফেলতে পারি যে আমি তার কাছে 4 লাখ টাকা পাবো, তাহলে আমার 11 লক্ষ টাকা দেওয়া লাগতেছে না। ওই দিক থেকে তো আমি বেঁচে যাচ্ছি। আর এখানে মনে করেন যাদেরকে থেকে নিয়ে আসছে যে তার কাছে যদি টাকা থাকে, সেখান থেকে যদি 4 লাখ টাকা যদি বের করে নিয়ে আসতে পারে, ওরা কিছু নিবে, আমিও কিছু নিব, তাদের চিন্তা ভাবনা ছিল এরকম। কারণ আমি তো মনে করেন যে বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করি, এগ্রিমেন্ট ব্যাপারে আমার ভালো একটা ধারণা আছে, স্ট্যাম্প ব্যাপারে।
তো ওইখানে যখন তারা স্টেমটা নিয়ে আসছে, আমি স্টেমটা দেখার পরে দেখলাম যে না, স্টেমটা তারা যখন থেকে হিসাবটা তৈরি করছে স্টেমটা তখনকার না, স্টেমটা হচ্ছে পরের ডেট, স্টেমটা হচ্ছে 2025 সালের, আর তাদের হিসাব নিকাশ হচ্ছে 2024 সালের আগস্ট থেকে। হ্যাঁ, এখন স্টেমটা বানানোর পরে হয়তো তারা যে স্টেমটা বানাইছে আপনার এই ফেব্রুয়ারিতে বানাইছে, বলতে যে সে যেন অসুস্থ হয়ে গেছে ওইখানে বিভিন্ন এইভাবে পেশায় বিভিন্ন জন করার পর আমি ওরে ঢাকা নিয়ে এসেছিলাম ডাক্তার দেখাই, পিজিতে ডাক্তারও দেখাইছি। এখন আমরা যখন ওই 3 দিন বাসায় ছিলাম না, মাত্র 3 দিন বাসায় ছিলাম না, 3 দিন এটা মনে করেন পুরো এলাকাতে রটাই ফেলছে যে আমরা চলে গেছি, আমরা ওইখান থেকে চলে গেছি। পরে আমার ওইখানকে তো কিছু শুভাকাঙ্ক্ষী ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর বলতেছে যে এই অবস্থা, আপনার নামে তো একটা রিউমার ছাড়াই দিয়েছে, আপনারা নাকি পালাই গেছেন। আমি পালাবো কেন, আমার মোবাইল অন, সব কিছু অন, সবার সাথে টাইম টু টাইম কথা হচ্ছে। আমি যদি পালাই যেতাম তো সব কিছু বন্ধ করে পালাই যেতাম। এবার আমি ওদেরকে ছবি তুলে পাঠাইছি, আমি দেখে এই যে পিজিতে ডাক্তার দেখাইছি, যে ডাক্তারের প্রেসক্রিপশনের ছবি তুলে পাঠাইছি। এটা হচ্ছে ফেব্রুয়ারির 8 তারিখে। এর ভিতরে আমরা ফেব্রুয়ারি 8 তারিখে 9 তারিখে মানে বাসায় গেছি, 10 তারিখে ওরা সবাই এসে হাজির এই স্টেম নিয়ে। সে বিভিন্নভাবে মনে করেন যে ভয়েস পাঠাইছে, হুমকি দামকি দিচ্ছে যে আসো, আসলে তোমার স্টেম তোমার ঢুকাই দিব, এই সে তুমি নাকি আমার নামে ভুয়ো স্টেম বানাইছে এসে। পরে যখন আমি স্টেমটা দেখলাম যে এরা ওটা 25 সালের কেটে 24 বানাইছে। এরপরে মনে করেন আপনার ওই যে এটা ছিল জানুয়ারি মাসের স্টেম, জানুয়ারি। ধরার পরে কি অবস্থা? ধরার পরে আমি তো ওইখানকার যারা আছে তারা তো মনে করেন যে এটা মানে ওরা তো চিন্তা ভাবনা করছে যে এটা যদি আমরা স্বীকার করে ফেলি তাহলে আমি এখান থেকে কিছু আদায় করতে পারবো না, এরা এটা স্বীকার করতে রাজি না। তা আমি বললাম যে না, তাহলে আমি এই স্টেম আমাকে তাহলে আমি স্টেম যাচাই করবো, স্টেমটা যদি 2024 সালের হয়, ওইখানকার যদি স্টেম হয় তাহলে আমি যদি 2024 সালের স্টেম হয়, আর স্টেম যদি আমি 9 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে দিছে বলছো তো, আর 4 লাখ টাকা পাবো, আমি 9 লাখ টাকা পুরো 9 লাখ টাকাই দিব আরো। আর যদি মনে করেন এটা ভুয়া স্টেম হয়, যেটা আপনারা স্টেমটা বানাইছেন জাল স্টেম, তাহলে সেক্ষেত্রে আপনার তখন তারা ওই যে আরেকজন ছিল আমার পক্ষেরই, উনি বলতেছে কেন স্টেমের কোনো ভ্যালু নেই, এটা বাদ দেন, এটা স্টেমের কোনো কাজ হবে না, স্টেম করে লাভ নাই। এখন ওই যে ফারজানা যে সে 1 নম্বর সাক্ষী হয়েছে ওইখানে, তাই আমি তো এরা যখন বসবে বলছে তো আমারও ওইখানকার 2-4 জন শুভাকাঙ্ক্ষী আমিও নিয়ে বসছি, তখন তারা জিজ্ঞাসা করছে যে স্টেমে যে আপনি যে 1 নম্বর সাক্ষী হয়েছে আপনি সিগনেচার করছেন কবে? বললো এই যে 2-3 দিন আগে। বললো যে 2-3 দিন আগে আমি সিগনেচার করছি। তো বললো তো স্টেম তো 2024 সালে, আপনি 2-3 দিন আগে কীভাবে এখানে সিগনেচার করছেন? আমার কাছে আনছে, আমার সাইন দিতে বলছে, আমি সাইন দিয়েছি। 1 নম্বর সাক্ষী সে জিজ্ঞাসা করছে আপনি কি এই টাকা পয়সা হিসাব নিকাশ সম্পর্কে কোনো কিছু জানেন? কয় না, আমি জানি না। তাহলে আপনি এখানে সাক্ষী হইলেন কেন? মানে সে ওই মহিলাকে সে এর এগেইনস্ট নিয়ে গেছে। ব্রাদার, আমি শেষ করতে চাই, আমার মাথা ঘুরতেছে অ্যাকচুয়ালি। এখন অবস্থা কি আর কি চান সেটা বলেন। এখন আমি হচ্ছে কি বুঝাইতে চাই, এখন আমি হচ্ছে জনগণকে বোঝাতে চাচ্ছি এটা যে আমি সম্পূর্ণ দেওয়ালি হয়ে গেছি। এখন মনে করেন আমি আমার ভাই বোন সবার থেকে যার থেকে যা পারছি, আমার নিজের কিছু টাকা ছিল, আমি সব কিছু দিয়ে ওইখানে সমস্যার সমাধান করার জন্য আমি দিয়ে আসছি। এখন আমার বাড়িতে আমার ভাই বোন সবাই আমার কাছে প্রায় 20 লাখ টাকার মতো তারাও পাবে। এখন তাকে যখন তার কাছে কিছুই নাই, পাচ্ছে না, তখন তারা সব এখন আমার এদিকে চাপতেছে যে মে মাসের 2 তারিখে তারা প্রায় 8-10 জন আমার বাড়িতে গেছে। বাড়িতে কেউ থাকে না, আমার আম্মা থাকে শুধু। আমাকে তারা, আমার ছোটো একটা ভিডিও ক্লিপ আছে, বিভিন্নভাবে এ করতেছে, হ্যাঁ আপনার ছেলে বাটপার, আপনার ছেলে টাকা পয়সা নিয়ে চলে গেছে, ঢাকা শহরে ফ্ল্যাট কিনছে, এই 1-1.5 কোটি টাকা মানুষের নিয়ে ওইখানে ঢাকা শহরে যায় ফ্ল্যাট কিনছে। এভাবে বিভিন্নভাবে আমার এলাকাতে দোকানে বসছে, প্রায় ওরা 2-3 ঘন্টার মতো ছিল আমার এলাকায়। তখন আমাদের এলাকার ভিতরে মানে সবাই জানে আমাদের ফ্যামিলিটা, এখন আমার 2-3টা ফ্যামিলি আছে যেটা হায়ার এডুকেটেড, সবাই শিক্ষিত। আর মোটামুটি গ্রামে এরকম মানে আমার ছোটো ভাই টাকশালে জব করে, সেও ইঞ্জিনিয়ার, আমিও ইঞ্জিনিয়ার। আমার বড় ভাই দেশের বাইরে থাকে ইতালিতে। আমার ছোটো বোন প্রাইমারি স্কুলের টিচার, বড় বোন অ্যাডভোকেট। এখন এই ফ্যামিলিকে তাদের উদ্দেশ্য ছিল যে আমার ওই এলাকাতে যাবে, আমার মান সম্মান নষ্ট করার, এই ধরনের একটা ছিল। তো এখন দেখেন ওই যে একটা কথা আছে না যে ওই যে বাদ ছিটাইলে কাকের অভাব হয় না, তখন তারা যখন এটা ছিটাইতে গেছে তখন ওইখানে কিছু কাকেরও দেখা পাইছে আর কি। তখন কাকেরা বলছে যে তার টাকা আছে, তার বাপের সম্পত্তি আছে, বিক্রি করে আপনাদের টাকা পাইলে আপনাদের টাকা দিবে, সমস্যা কি? টাকা তো আর আমাকে দেওয়া নাই, টাকার লেনদেন তো আমার সাথে করো নাই, আমার ওয়াইফের সাথে করছো, আমাকে জানাই করো নাই, তাহলে এটার সাফার আমি কেন করবো? রাইট। আমার ফ্যামিলি তো আমাকে প্রথম থেকে বলছে তুমি ওরা দিয়ে ছাইরা দিয়ে তোমার 3টা নিয়ে তুমি চলে আসো। আমি যদি আমার 3টা নিয়ে যদি আজকে চলে আসতাম, 3টা নিয়ে যদি চলে আসতাম আজকে, আচ্ছা যাক। এর ভিতরে ওই সময় যখন গেছে, যাওয়ার পরে ওইখানে আমার এলাকারও কিছু মনে করেন শুভাকাঙ্ক্ষী তাদের পক্ষে কিছু শুভাকাঙ্ক্ষী পাইছে যে হ্যাঁ
এরা ভাবছে যে এদেরকে কিছু টাকা পয়সা দিলে হয়তো কিছু টাকা পয়সা আদায় করতে পারবে। কারণ আমি তো রমজানের ঈদেও বাড়িতে যাইনি, রমজানের ঈদ ঢাকায় করছি। ভাই আপনার এই পুরো ঘটনাটা মানুষ যদি শেখে কি শিখতে চায় বলেন তো? মানুষ, আমি এটাই বলবো প্রথমত যে কখনো বন্ধুত্ব করার আগে মানুষ ভেবে চিনতে পা দিতে হবে। আপনার একজন আপনাকে এক কাপ চা খাওয়াইলো, আপনাকে রেস্টুরেন্টে নিয়ে গেল, আপনার সাথে একটু মিষ্টি করে কথা বললো, আপনার সাথে একটু ভালো সম্পর্ক তৈরি করলো, তার মানে এটাই না যে আপনি তার সব কথাতে হ্যাঁতে হ্যাঁ মিলাবেন, ঠিক আছে? আর অবশ্যই আমি পুরুষদের জন্য একটা কথা বলবো, অবশ্যই ওয়াইফ অবশ্যই, যেহেতু আমাদের ভালোবাসার সম্পর্ক, এবার এটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক আর লাভ ম্যারেজ হোক, প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু একটা ভালোবাসার সম্পর্ক, কেউই চাইবে না এই সম্পর্ক থেকে দূরে থাকতে। তো যেহেতু আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অবশ্যই যখন ওয়াইফ কি করে, কোথায় যায়, কার সাথে মিশে, তার যেহেতু এখনকার যুগটা হচ্ছে কি মেয়েদের স্বাধীনতার যুগ, মেয়েরা কিন্তু বিজনেস বলেন, পারপাস, চাকরি, জব সব ক্ষেত্রে, তবে অবশ্যই নজর রাখতে হবে যে আপনার ওয়াইফ কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, কি করতেছে, তার প্রপারলি মেন্টালি যে প্রপারলি একটা বিষয় থাকে যে সব কিছুই আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাথে বন্ধুর মতো সব কিছু শেয়ার করি। দেখেন একটা মজার বিষয় যে আমি এরকম লেনদেনে জড়াইতে গিয়ে যে আমি একটা পরকীয়ার মধ্যে জড়াই গেছিলাম, যেটা আমার এখন বলতে হচ্ছে, না বলে আমি পারতেছি না। যেরকম যে আমি জাস্ট কথা বলছি মোবাইলে এতটুকুই, তো ওই কথা বলাতেই মনে হচ্ছে ওকে আমি ছেড়ে চলে যাব। তাহলে আপনি বুঝেন যে একটা মানুষ আমি প্রায় 1-1.5 কোটি টাকার একটা ঝামেলার মধ্যে পড়ছি, একটা সাফার করতেছি, আমি নিজে অসুস্থ, যে একটা মানুষ আমাকে এত ভালোবাসে, এত কিছু করতেছে, তার কথা আমি একবারও চিন্তা করি নাই, একটা বারের জন্য আমি চিন্তা করি নাই। আমি কি চিন্তা করছি যে ওকে ছেড়ে চলে গেলে আমি ভালো থাকতে পারবো, কিন্তু কি হইলো, ওকে ছেড়ে চলে যাওয়ার চিন্তা করাটাই আমার খারাপ থাকার মেন উদ্দেশ্য। কিন্তু এটা কেন হয়েছে জানেন? যে মানুষগুলোর সাথে আমি মিশতাম ওরা ওই টপিকের মানুষ, ওরা কি করতো, ওদের হাজব্যান্ড রেখে ওরা বিভিন্ন ছেলেদের সাথে কথা বলতো। হ্যাঁ, আমি কথা বলতাম কি আমার কাজে, এখন আমি কাজ করতে এখানে একটা কাজে আসছি, আমি আপনার সাথে কথা বলতেছি না, আমার কথা বলা এতটুকুই ছিল, এর বাহিরে ছিল না। আমি আমার হাজব্যান্ডের সামনেই সবার সাথেই কথা বলতাম, সবার সাথে মিশতাম, কিন্তু ওদের সাথে মিশতে মিশতে যখন দেখতাম যে ওরা এরকম বলে না যে সঙ্গ দোষে মানুষ খারাপ হয়, তো ওই যে সঙ্গ আমাকে কোথায় নিয়ে গেছে দেখেন। আমার ফুটফুটে 3টা বাচ্চা, ওদেরকে রেখে আমি মরার চিন্তাও করছি। আমার এই যে গত 2 দিন আগেও মনে হয়েছে যে আমি যদি না থাকি তাহলে তো আমার হাজব্যান্ডের সমস্যা হবে না, আমার হাজব্যান্ড তো বেঁচে যাবে। তাহলে আমি মরে গেলে কি আমার হাজব্যান্ড সত্যিই বেঁচে যাবে? সত্যি কি বেঁচে যাবে? থ্যাংক ইউ বোন, আমি দোয়া করি আল্লাহ আপনার বিপদ দূর করুক, কিন্তু যেই বিপদে আপনি পড়ছেন আইনি হেল্প ছাড়া আসলে আপনার কোনো ওঠার পথ নাই ভাই। আমি তো তাদেরকে বলছি যারা টাকা পয়সা পাবে, বিভিন্নভাবে এলাকায় যাচ্ছে, হয়রানি করতেছে, পেরেশানি করতেছে, আমি তাদেরকে বলছি যে আপনাদের কাছে যদি পর্যাপ্ত ডকুমেন্টস থাকে আপনারা কোর্টে যান, আইনের আশ্রয় নেন। আমার মনে হয় যে তাদের আইনের যাওয়া হচ্ছে, আপনার আইনের হেল্প নেওয়াটা বেশি জরুরি, আপনার নিজের যাওয়া উচিত। এখন আমি ওই যে তারা আমার এলাকায় একটা মান সম্মান নষ্ট করছে, নানান কিছু করবে, এখন আপনার যাওয়া উচিত, আপনাদের বলা উচিত, আপনার তো দায়িত্ব নেই আসলে, মহিলা আপার যাওয়া উচিত এবং আপার হেল্প চাওয়া উচিত। এ নিয়ে ভাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।